নিউ ইয়র্কের জ্যাকসন থেকে আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মুহিউদ্দিন। 24শে গণঅভ্যুত্থানে কর্তৃত্ববাদী শাসনের অবসান হয়ে গণতন্ত্রের যে নতুন অভিযাত্রা তাতে আশা জাগে নিয়ে কি দেখছি আমরা, নাকি একজন আরেকজনের বিরুদ্ধে যারা 24-এর সহযোদ্ধা ছিল বলে নিজেদের দাবি করেন তারা একজন আরেকজনের বিরুদ্ধে আঙ্গুল তুলেই যার যার নিজের কৃতিত্ব জাহির করতে যাচ্ছেন। এসব নিয়ে কথা বলতে আমরা জনকল্যাণমুখী রাজনীতিটা কোথায় আছে, কোথায় হচ্ছে, সেগুলো নিয়ে কথা বলার জন্য এখন আমরা আলোচনার জন্য এখন আমাদের সঙ্গে আছেন রাজনৈতিক বিশ্লেষক এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডক্টর জাহিদুর রহমান। ডক্টর জাহিদুর রহমান, আপনি আপনার ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন, সেজন্য আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাবেন। আমাদের সাথে আরো থাকছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারানা। ব্যারিস্টার রুমিন ফারানা, আপনাকে আমাদের স্বাগত জানাই এবং আপনি আমাদের সাথে থাকছেন এবং সময় দিয়েছেন, সেজন্য আপনিও আমাদের কৃতজ্ঞতা জানবেন। এই যে শেখ হাসিনাকে যেতেই হবে, শেখ হাসিনাকে যে একদিনও রাখা যাবে না, আমি বরং প্রস্তাব করেছিলাম শেখ হাসিনা ছুটিতে চলে যাক, যেহেতু যাইতে চাইতেছে না। এইটা নিয়েও ডক্টর জাহিদ আলাদা অনুষ্ঠান বানাইছেন যে খালেদ মুহিউদ্দিনের এই কথা বলার এখতিয়ারি কোত্থেকে আসলো, মানে হি ওয়াজ সো এবং আমি কার টাকা খাচ্ছি, হাসিনাকে রক্ষা করতে চাচ্ছি কিনা, এরকম ইঙ্গিত তিনি দিয়েছেন। হি ওয়াজ দ্যাট সিরিয়াস। কিন্তু এখন ডক্টর জাহেদের মানে হাসিনাকে তো যেতেই হতো, কিন্তু যেই পথে গেছে সেই পথ, এটা নিয়ে একটু আপনাদের কথা আমি একটু শুনতে চাই। তারা যে আন্দোলনটা করতেছে সেটা একটা চাকরিকে ঘিরা না, 2019 সালের পর থেকে তারা সংগঠিত হইতেছে। সেটা যদি চাকরি হোক, নিরাপদ সড়ক চেয়ে আন্দোলন হোক, এমনকি আমার ঝাড়ু দেওয়ার অধিকারও হোক, এরকম একটা কিছুকেও যদি তারা জাতীয় আন্দোলনে পরিণত করতে পারে, তারা আসলে আলটিমেটলি আন্দোলনটা করতেছিল শেখ হাসিনাকে ফেলে দেয়ারই। এতে তাদের সবচেয়ে বেশি সহায়তা করছে শেখ হাসিনা নিজে, কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে যেগুলিতে তাদেরকে আসলে সাহায্য করা হয়েছে তাদেরকে। তো আপনার কাছে কি এইটা এরকম মনে হয় না যে আসলে চাকরিটা না, তারা আসলে সংগঠিত হইতেছিল একটা কমন কজকে ঘিরা, যেটাতে তারা আসলে শেখ হাসিনাকে ধাক্কা দিতে পারে? আমি মনে করি না। তাদের অনেকের ভেতরে এই ইচ্ছা ছিল না তা বলছি না। আমি আমার রিটেন ডকুমেন্ট আছে, আমি অনেকগুলো কলামে এটা লিখেছি, আমি আমার ভিডিওতে বলেছি আমি বাংলাদেশে তিউনিসিয়া মডেলের একটা ঘটনা ঘটবে, আমি সেটা একদম ক্লিয়ারলি বলেছি। কারণটা হচ্ছে মানুষ ক্ষুব্ধ হয়ে আছে। আপনি চাইলেও আসলে এগুলো যে অর্গানাইজ করে করাতে পারবেন নট নেসেসারিলি, আপনার প্ল্যান থাকতে পারে একটা অংশের, এটা আমি দ্বিমত করছি না, কিন্তু আসলে এটা হোক বা অন্য কারো নেতৃত্বে, ধরলাম ওরা না, অন্য কেউ সামনে আছে, মানুষ যদি সামহাউ এটা ট্রাস্ট করতে পারতো যে এটা হবে, এবং শেখ হাসিনার ওই ব্রুটালিটি যদি যোগ না হতো, অন্য ক্ষেত্রে যদি হতো তাহলে অন্য কেউ করলে এটা হবে। মানে বোয়াজিজির আগুন দেওয়ার ঘটনায় আসলে কি হয়েছিল, সমাজে বছরের পর বছর যে ক্ষুব্ধতা মানুষের মধ্যে তৈরি হয়েছিল সে আসলে নেমে গেছে। ঠিক এই ঘটনা ঘটেছে। সুতরাং এটা তাদের কারো চিন্তা থাকতে পারে, কিন্তু তারা পরিকল্পনা করে এমন একটা কিছু ঘটাতে পারবে, কারণ এর মধ্যে শেখ হাসিনার অনেকগুলো কাজ, শুধুমাত্র তার একটা উক্তি না। যেমন ধরুন, আমি প্রায় বলি 16 তারিখ যদি সাইদ মারা না যেত এবং সেটা যদি ভিডিও না থাকতো, আমি এটা একটু যোগ করতে চাই। ধরুন আমরা একটা বর্ণনা পড়লাম যে একজন নিরস্ত্র তরুণকে পুলিশ গুলি করে হত্যা করেছে, তার দুহাত প্রসারিত ছিল, কিছু আসতো যেত না আমাদের কাছে হয়তো, আর বাকি 5টা মৃত্যু, তো 5টা মৃত্যু বিরাট সংখ্যা। কিন্তু সাইদের ভিডিওটা আমরা যখন দেখলাম, একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে একজন তরুণ এই করছে, পৃথিবীর নড়ে গেছে। আমি ভারতের মিডিয়াকে দেখছি, তখনও ভারতের মিডিয়া অবাক হচ্ছে যে কিভাবে এই ঘটনা বাংলাদেশে ঘটতে পারে। সো এই ঘটনাগুলো সব যুক্ত হয়েছে, সেজন্য কোনো পরিকল্পনা করে আসলে এটা হওয়া সম্ভব ছিল না, কারো চিন্তা হয়তো ছিল। কিন্তু ওই যে বললাম যে আমাদের মধ্যে বছরের পর বছর যেহেতু ক্ষুব্ধতা তৈরি হচ্ছিল, বারুদ তৈরি হচ্ছিল, একটা ট্রিগারিং কোনো না কোনো পয়েন্টে। আপনি কিছুদিন আগে আমাকে একটা শোতে ভয়েস অফ আমেরিকাতে আমার একটা ইন্টারভিউ 1 জানুয়ারি কোট করেছিলেন যে 1 বছরের বেশি টিকবে না, এরকম একটা মন্তব্য। আমি সেটা বলেছিলাম মূলত এই কারণে, এবং একটু যোগ করি, 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলনের সময় এই ধরনের একটা প্রবাবিলিটি তৈরি হয়েছিল মানুষ নামার, কিন্তু মানুষ নামে নাই। আমার ইন্টারপ্রিটেশন হচ্ছে ওই সময় অর্থনীতি তুলনামূলকভাবে ভালো ছিল, অথচ তখন কিন্তু পেটানো হয়েছিল স্কুলের বাচ্চাদের, তারপরেও কিন্তু আমরা মাঠে নামি নাই ওইভাবে। কিন্তু পরবর্তীতে 24-এ এসে আমাদের সব সমস্যা তো থাকলোই, কিন্তু ফাইনালি যেটা হয় ইকোনমিক ক্রাইসিস, একটা মা যখন তার বাচ্চার ডিম অর্ধেক করে ফেলে একটার জায়গায়, একটা মানুষ যখন মাছের কাঁটা কিনে খায়, একটা মানুষ 3 ঘন্টা দাঁড়ানোর পর যখন টিসিবি ট্রাকের পণ্য 2 ঘন্টার পর জানে শেষ হয়ে গেছে, এই ক্ষুব্ধতাগুলো যুক্ত হতে থাকে। সো 24-এর এইটা কোনো না কোনো একটা পয়েন্টে কোনো না কোনো একটা ইস্যু দিয়ে বেরোতো। এখন এটা পরিকল্পনা করে কেউ ঘটাতে পারবে না, এটা ঘটে গেছে এবং তারা সামনে ছিল। আজকে আপনার কাছে এটা নতুন কথা শুনলাম ইমানের প্রসঙ্গে, ইমানটা ভালো হয়েছে এই যেটা, কারণ হচ্ছে আপনি বলছিলেন যে আপনি ইমানই রাখেন নাই। এই কথা কি ঠিক? এই কথা তো মনে হয় আপনি এখন আমার থেকেও অন্য আরেকটু নেতিবাচক জায়গা থেকে কি বলতেছেন, কারণ আপনি তো মানে কোনো আশা এদের জন্য রাখেন না, এটা আমার মনে হয় নাই। মানে প্রথম 2-3 মাস তো অবশ্যই মনে হয় না। মানে আমি যদি বলি 2024 হ্যাঁ একদম, আমি প্রথম থেকে কি করেছি একটু বলি। মানে আমি পার্সোনাল লেভেলে অনেক কথা বলতাম, আমি চেয়েছি একটা সরকার তৈরি হয়েছে, তরুণরা আসুক। মানে আমার কোনো একটা ভিডিওতে বলা আছে এরকম যে আমি খুব চাই, বা একটা কলাম আছে, এনসিপি যেদিন প্রথম তৈরি হয়েছে সেদিন আমি লিখেছি বা বলেছিও, বিশ্লেষক হিসেবে যদি দেখি এই দলটার কোনো ভবিষ্যৎ আমি দেখি না, আমি বলেছি। কিন্তু আমার ভেতরে চাওয়া হচ্ছে এনসিপি অসাধারণ দল হিসেবে গড়ে উঠুক, কারণ বাংলাদেশে
আমি যেহেতু একজন সেন্ট্রিস্ট মানুষ বা আমি আমাকে সোশ্যাল ডেমোক্রেট হিসেবে পরিচয় দিতে পছন্দ করি, বাংলাদেশে বিএনপির বিকল্প হিসেবে একটা ইসলামিস্ট ফোর্স প্রধান শক্তিতে পরিণত হোক। কিন্তু ডক্টর রহমান, এখানে আমার একটা অবজারভেশন আছে আপনার নিয়ে। সেইটা হচ্ছে আপনি কিন্তু একটা ভালো এনসিপি চাইছেন, সেই এনসিপিটা কেমন জানেন? এটা ছোটদের বিএনপি, মানে জামাত হবে না, অনেক বাম হবে না, কথা শুনবেন তো একটা বিএনপি তো আছে, আপনি একটা ছোটদের বিএনপি তো চাইছেন মনে হয়, সেই জন্য এনসিপিটা আপনার খুব বেশি ভালো লাগে নাই আমার মনে হয়। আমি খুব ছোট, আমি বলি আমার কথা, আমার খুব ছোটদের বিএনপি না চেয়েছি তাও না। এখন এখানে আমার পলিটিক্যাল আইডিওলজির কথা বলি, ইন্টারেস্টিং ডিবেট এটা। 5th অগস্টের পরে একটা জিনিস হচ্ছিল যেটা নিয়ে আমি সমানে অ্যালার্মিং দিয়ে গেছি, সেটা হলো আমরা আইডিওলজিক্যাল ডিবেটে অনেক ঢুকে গেছি। আমি এই কথা রিপিটেডলি বলেছি, যখন আমরা আইডিওলজিক্যাল লাইনে আমাদের পলিটিক্সকে সাজাবো, এটা জনগণের জন্য ক্ষতি এবং বিএনপির জন্য সুবিধা। আমি বিএনপির লোকজনকে সামনাসামনি এই কথা বলি, তখন হয় কি আমাদের ওয়েলফেয়ারের আলোচনা কমে যায়, আমরা জনগণের জন্য কি করব, আমাদের গভর্নেন্সের আলোচনা চলে যাবে। বিএনপি বিশ্বাস করেন আগামী নির্বাচনে যদি একটা রাইটিস্ট ফোর্স দাঁড়ায় তার সাথে কম্বাইন্ডলি, তখন দেখা যাবে আসলে বিএনপি জাস্ট ওই পয়েন্টেই একটা বিরাট অংশের ভোট পেয়ে যাবে। যদি রাইটিস্ট আসছে তাকে ঠেকাও, পরবর্তী নির্বাচনেও যদি বিএনপি গুড গভর্নেন্স না দেয়, করাপশন করে, ভালো নির্বাচনের কথাই বলছি, মানুষ মনে করবে বিএনপিকে ভোট দাও। আমার মনে হয়েছিল এই ইডিওলজিক্যাল ডিবেট গুলো সরিয়ে রেখে, যেমন মধ্যপন্থা সেন্ট্রিস্ট পলিটিক্স তো একটা স্পেকট্রাম, কেউ যদি সেন্টার লেফট হয়, কেউ সেন্টার রাইট হোক, বা কেউ লিবারেল হোক, সেটাও একটা স্পেকট্রাম, সবাইকে আবার হুবহু একই হইতে হবে তা তো না। না, কিন্তু ডক্টর জাহেদ, এটা একটা ইন্টারেস্টিং, মানে আপনি আপনার একটু খেয়াল করেন, আজকে না হইলো 5 বছর পরে খেয়ালটা কিরকম, আপনি যেরকম একটা রাজনীতি, একটা রাজনৈতিক ব্যবস্থা বা যেরকম একটা সরকার দল আপনি চিন্তা করতেছেন, হয় না সব রাস্তায় রোমের দিকে যায়, আপনার সব যুক্তি কেন জানি মানে বিএনপির দিকেই যাইতেছে, মানে বিএনপি যেরকম, মানে এইটা মাসকাত ভাই হাসতেছেন, হাইসা জাহেদ ওইটা হাসছে, কিন্তু কিন্তু আপনি খেয়াল করে দেখেন, আপনি ডক্টর জাহেদ রহমান আর জনাব তারেক রহমান হওয়ার কথা ছিল না, এটা হওয়ার কথা ছিল যে ডক্টর জাহেদ রহমান যে চাপটা আসলে সরকারের উপরে রাখতেছেন, আমি সক্রেটিসের কথা ধার করে কইতে চাই যে সে ডাস পোকার মতো, বা সক্রেটিসের কথা বলে অন্য তার ছাত্ররা যে কথা বলছে সেইটা না হইয়া বরং এটা যেন বিএনপিরই একটা বিনির্মাণ করতেছে, এটা আমার মনে হয় এবং অনেকের মনে হয়। অনেকের আরো কি মনে হয় জানেন ডক্টর জাহেদ? অনেকের মনে হয়, আরো মনে হয় হচ্ছে ডক্টর জাহেদ, আপনি যে এখন বিসিএস ভাইবা নিতেছেন, আপনিও কোনো না কোনো ভাবে একটা লোক যথেষ্ট পরিমাণে বিএনপি কিনা, মানে সেটা কিন্তু বিএনপি না, আপনার মনে কিছু আপনার মনে কিছু প্যারামিটার আছে, সেই প্যারামিটারটা হচ্ছে যে আপনি কি যথেষ্ট পরিমাণ ডানপন্থী, আপনি কি মৌলবাদী, আপনি কি যথেষ্ট পরিমাণ বামপন্থী, আপনি কি আওয়ামী লীগের প্রতি সফট, এগুলি বাদ দিয়া এটা ভালো, মানে এটা হিজবুত তাহরির না, হিজবুত তাহরির না, মানে হিলফুল ফজলের চড়া ভালো ছাত্রের একটা বিএনপির খোঁজে আপনি আছেন কিনা ডক্টর জাহেদ? এটা আপনি একটু এক দুই কথা যাই না। হ্যাঁ বলবো নিশ্চয়ই। আমি একদম প্রকাশ্যে একটা কথা বলেছি, এটা নিয়েও প্রচুর ডিবেট হয়েছে, সেটা হচ্ছে আমি এরকম একটা কথা বলেছিলাম যে এই মুহূর্তে, বাক্যটা আগে বলি, অনেক পত্রিকা এটার ফটো কাট করে ছেড়ে দিয়েছে, আমার বিস্তারিত কথাটা সেখানে ছিল না, অনেকে পড়েনি, যে এই মুহূর্তে বিএনপি ছাড়া আমাদের কোনো গতি নাই। আমি এটা আবারও এখানে বললাম, কেন বললাম, আমরা দল করতে হবে নট নেসেসারি, কিন্তু আমাদের প্রত্যেকের পলিটিক্যাল ইডিওলজি আছে। আমি রাজনীতিকে কেমন দেখতে চাই, বাংলাদেশের ভবিষ্যৎ কার হাতে থাকুক আমি চাই, সেটা নিয়ে আমার একটা চিন্তার জায়গা আছে। আমি যদি গ্রোসলি এটুকু বলি সহজভাবে বোঝার জন্য, আমি যদি সেন্ট্রিস্ট মানুষ মনে করি, বাংলাদেশে এই মুহূর্তে উল্টো দিকে আরেকটা রাইটিস্ট ফোর্স, আমি একদম এক্সট্রিম রাইটের কথা বলছি না, যে রাইটিস্ট ফোর্স গুলো, এটা নিয়ে আমার ডিবেট আছে, আমি সময় থাকলে বলবো, এটা নিয়ে আলাপটা করছি, যারা কনস্টিটিউশনাল পলিটিক্স করে, ধরুন আমি নাম বলছি জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, যারা কনস্টিটিউশনাল পলিটিক্স করে বলে দাবি করে বলছি, আমি পরে সুযোগ এটা নিয়ে কথা বলবো, তারা আবার শরিয়ার কথাও বলে কায়েম করবেন, কোনো মানব রচিত আইন থাকবে না বলছেন, সেটা আবার কিভাবে ফিট ইন করে, যে ডিফারেন্ট ডিবেট। কিন্তু এই আইডেন্টিটি পলিটিক্স এর বিরুদ্ধে আমার খুব স্পষ্ট অবস্থান আছে। আমি ভারতের বিজেপির বিরুদ্ধে এত কথা বলেছি, আমার ইউটিউব চ্যানেল কিন্তু ভারতে অফিসিয়ালি বন্ধ করা হয়েছে, অফিসিয়ালি আই গট আ মেইল। সো আমি আমার একটা নীতিগত অবস্থানের জায়গা আছে, এমনকি আওয়ামী লীগের বাঙালি জাতীয়তাবাদ, আমি প্রথম আলোতে কলাম লিখেছি যে আমরা বলছি যে বাঙালি জাতীয়তাবাদ দিয়ে আমরা আমাদের বিভেদ ছড়াতে পারবো, আমি বলছি স্টিল এটা একটা আইডেন্টিটি এবং এটা অন্যকে এক্সক্লুড করে। সেই কারণে আমি মনে করছি শর্ট টার্মে আমরা যারা মধ্যপন্থী মানসিকতার মানুষ, সেই কারণে আমার মনে হয় এই বিএনপি ছাড়া শর্ট টার্মে একটা অল্টারনেটিভ আমি যেরকম চাই তৈরি হওয়ার আগ পর্যন্ত দিস ইজ দ্য অনলি অপশন আমার মনে হয়। আপনার মধ্যপন্থা এবং বিএনপি নিয়ে, মানে এটা হয় কি, মানে